বাগানের মধ্যেখানে একটা জায়গায় ইতিমধ্যে নাস্তার পরের আড্ডার জন্য ব্যবস্থা করা হয়েছে। মমতাজ বেগম ট্রেতে করে চা আর বিস্কুট রেখে গেলেন। যাওয়ার সময় পায়ের সামনে বেলাকে দেখে মুখে বিরক্তির রেখা ফুটে উঠল। সবাই গোল হয়ে বসলো। ইরা আর বিহান আগের মতোই খুনসুটি শুরু করলো। রূপসা এবার চুপচাপ বসে থাকলেও তার চোখ বারবার সায়রের দিকে যাচ্ছে। আর বেলা নিজের কাপ হাতে বসে থেকেও বুঝতে পারছিল এই সকালের শান্ত সৌন্দর্যের আড়ালেও কোথাও কোথাও যেন খুব সূক্ষ্ম নরম একটা টানাপোড়েন তৈরি হয়েছে। চা খেতে খেতে ইরা হঠাৎ বলল, একটা খেলা খেলবেন? বিহান সঙ্গে সঙ্গে বলল, না, তোমাদের খেলা মানেই আমাকে অপমান করা। হেসে উঠল, বলল, না না, এবার অপমান না, এবার শুধু প্রশ্ন উত্তর। বেলা চুপচাপ কাপের ভিতরে তাকিয়ে রইল। হাতে ধরা গরম চায়ে ধোঁয়া উঠছে, অথচ তার মনটা আটকে আছে অন্য। সামনে সায়রের পাশে বসে থাকা রূপসার ওপর। মেয়েটা মুখে হাসি নিয়ে কি একটা বলছে, আর সায়রও খুব স্বাভাবিক ভঙ্গিতে শুনছে। দৃশ্যটা দেখে অকারণেই বেলার বুকের ভিতরটা শক্ত হয়ে উঠল। সকাল থেকেই বাগানে আসার পর থেকেই রূপসা যেন ইচ্ছে করে সায়রের আশেপাশে ঘুরছে। কখনো কথার ছুতোয়, কখনো ফটো তোলার অজুহাতে, কখনো একেবারেই অকারণে। বিষয়টা বেলার একদমই ভালো লাগছে না। সে নিজেও বুঝতে পারছে না কেন বিরক্তি লাগছে। শুধু এতটুকু বুঝেছে, এই মেয়েটা সবসময় সায়র ভাইয়ের সাথে চিপকে থাকা তার মোটেও সহ্য হচ্ছে না। কিন্তু সায়রের ভয়ে কিছু বলতে পারছে না। বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সারাদিনের হাসাহাসি, আড্ডা, খুনসুটি শেষে বাড়ির ভিতরে এখন একটু গুছিয়ে নেওয়ার আবহ। এরা উঠে দাঁড়ালো। ফোনে তার মায়ের দুবার কল এসেছে। আর দেরি করলে বাসার ফিরলেই মার খেতে হবে বলে এমন যেন মুখ করলো। বেলা হেসে ফেলতে গিয়েও নিজেকে সামলে নিল। এরা বেরোনোর আগে একে একে সবাইকে বিদায় জানালো। নাজনীন সুলতানাকে জড়িয়ে ধরে বলল, আন্টি, আমি কিন্তু আবার আসবো। আপনার হাতে এত ভালো সুস্বাদু রান্না করা খাবার খেয়েছি, এখন না এসে উপায় আছে? নাজনীন সুলতানা হেসে বললেন, আসবি মা, যখন খুশি আসবি। মুমতাজ বেগমের দিকে ভদ্রভাবে তাকিয়ে সালাম দিল ইরা। আপনি কিন্তু আজকের দৌড়ে একদম লজ্জাজনক ভাবে হেরেছেন, এটা আমি জীবনেও ভুলবো না। বিয়ান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, আমি হারিনি, আমি ইচ্ছে করে তোমাদেরকে জিতিয়েছি। এরা মুখ বাঁকিয়ে বলল, জি জি, নিজেকে সান্ত্বনা দিতে থাকেন। তারপর হঠাৎ বেলার হাত টেনে পাশে নিয়ে গিয়ে একটু ফিসফিস করে বলল, তাতে কিন্তু সব বলবি, বিশেষ করে কার দিকে তাকিয়ে তুই কালো হয়ে গেলি সেটা। বেলা সঙ্গে সঙ্গে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, চুপ করে বাসায় যা। এরা দুষ্টু হেসে বলল, আচ্ছা যাচ্ছি। বেলা চোখ রাঙালো, ভাগ। ইরা আবারও হেসে গেটের দিকে এগিয়ে গেল। বেরোনোর আগে সবাইকে একবার হাত নেড়ে বলল, বাই সবাইকে। ওর পিছন পিছন রূপসা উঠে দাঁড়ালো। সে এতক্ষণ খুব স্বাভাবিকভাবেই সবার সঙ্গে গল্প করেছিল, কিন্তু যাওয়ার সময় আবারও খুব সুন্দর করে ধীরে ধীরে সবাইকে বিদায় জানালো। নাজনীন সুলতানাকে বলল, আন্টি, আজকে খুব ভালো লাগলো। অনেকদিন পর এত সুন্দর একটা দিন কাটালাম। ভালো লাগলে আবারও এসো মা। রূপসা মৃদু হেসে মাথা নাড়লো। তারপর মমতাজ বেগমের সাথে কথা বলল। তারপর বিহানের দিকে হেসে বলল, তোমার নাটক কি সত্যিই কমে না? বিহান গর্বের ভঙ্গিতে বলল, এটা আমার প্রাকৃতিক প্রতিভা। রূপসা হেসে মাথা নাড়ল। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে সায়রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই তাহলে, আবার দেখা হবে। সায়র তখন হাতে ফোন নিয়ে কি যেন দেখছিল। মাথা তুলে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, সাবধানে যাস। এই ছোট্ট কথাটুকু যেন বেলার কানে খচখচ করে বাঁধলো। সে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। নিজের এই বিরক্তিটা সে নিজেই সহ্য করতে পারছে না। রূপসা এবার বেলার দিকে তাকিয়ে হেসে, বাই বেলা। বেলা ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে বলল, বাই। তারপর রূপসাও গেট পেরিয়ে চলে গেল। ওরা চলে যেতেই বাড়িটা কেমন যেন আচমকা শান্ত হয়ে গেল। এতক্ষণ যেন প্রাণ খোলা কোলাহল ছিল, সেটা এক নিমেষে থেমে গিয়ে তার পাশে নরম একটা নিস্তব্ধতা নেমে এলো। বেলা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বারান্দায়। বিকেলের আলো ততক্ষণে আরো ফিকে হয়ে এসেছে। আকাশের রং বদলাচ্ছে ধীরে ধীরে। বিহানও একসময় মুখে হাই তুলে বলল, আমি একটু রেস্ট নেই, এত আনন্দ করাও কষ্টের কাজ। বেলা শুধু হুঁ বলে নিজের রুমের দিকে চলে গেল। ঘরে ঢুকেই দরজাটা ঠেলে বন্ধ করে সে বিছানায় গিয়ে বসলো। তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল। কিন্তু শরীর ক্লান্ত হলেও মাথাটা একটু শান্ত নেই। চোখ বন্ধ করলে আজকের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভেসে উঠছে। ইরার খুনসুটি, রূপসার বারবার সায়রের আশেপাশে থাকা, সায়রের সেই স্বাভাবিক নির্বিকার মুখ। সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো সে নিজেই বুঝতে পারছে না এইসব তার মাথায় এতটা জায়গা নেওয়ার কথা না, তবুও নিচ্ছে। একসময় সে উঠে বসে ফোনটা হাতে নিল। ফেক আইডির চ্যাটটা খুলে আবার বন্ধ করলো। সকালের সেই মেসেজটা এখনো মাথায় ঘুরছে, কিন্তু আজ আর মেসেজ দিতে ইচ্ছা করলো না। বরং ফোনটা পাশে ছুঁড়ে রেখে সে জানালার দিকে তাকিয়ে রইল।
সন্ধ্যা নামতে নামতে বাড়িটা আরো চুপচাপ হয়ে গেল। দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে, আকাশের রং আরো গাঢ় হতে লাগলো। আর ঠিক তখনই খবর এলো সায়র ডাকছে পড়তে যেতে। বেলার ভুরু সঙ্গে সঙ্গে কুঁচকে গেল। আজকে তার পড়তে যাওয়ার একদমই ইচ্ছে নেই, বিশেষ করে সায়রের সামনে গিয়ে বসতে। কিন্তু না গেলেও বিপদ, তাই অনিচ্ছায় বই খাতা গুছিয়ে সে রুম থেকে বের হলো। করিডোরে তখন হলদে আলো জ্বলছে, বাড়ির ভিতরটা তখন একেবারে শান্ত। বেলা ধীরে ধীরে সায়রের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা খানিকটা খোলা ছিল। বেলা হালকা নক করতেই ভিতর থেকে গলা এলো, আয়। বেলা ভিতরে ঢুকলো। ঢুকতেই তার নাকে এলো সেই পরিচিত হালকা গভীর সুগন্ধ, সায়রের পারফিউমের ঘেরান। সবসময় যেন তীব্র না, আজ কেমন যেন একটু নরম, একটু উষ্ণ। ঘরটাও আগের মতো পরিপাটি। টেবিলের ল্যাপটপের আলোয় পুরো ঘরটা শান্ত আর গুছানো লাগছে। বুকশেলফের বই, টেবিলের ওপর কিছু খাতা আর কাগজ, পাশের সোফায় ফেলে রাখা একটা কালো টি শার্ট। সায়র সেই টেবিলের পাশে দাঁড়িয়েছিল, তার পরনে কালো ট্রাউজার আর গাঢ় ধূসর রঙের টি শার্ট। বেলা দেখে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল। সেই দৃষ্টিটা এমন নয় যে খুব স্পষ্ট কিছু, কিন্তু বোঝা যায়, কিন্তু এতটুকু যথেষ্ট। বেলার বুকের ভিতরটা আবারও অকারণে ধক করে উঠল। বেলা দ্রুত মুখ ফিরিয়ে টেবিলের সামনে গিয়ে বসলো। ব্যাগ খুলে খাতা বের করতে লাগলো। এমন ভাব যেন সে শুধু এখানে পড়তেই এসেছে, এর বাইরে একটাও বাড়তি কথা বলার ইচ্ছে নেই। তার সেটা খেয়াল করলো। সে ধীরে ধীরে টেবিলের সামনে এগিয়ে এসে একটা গ্লাস দিয়ে বলে, আগে পানি খা। বেলা খাতার দিকে তাকিয়ে বলল, লাগবে না। বিকেল থেকে কিছু খেয়েছিস? বেলা এবার মুখ তুলে তাকালো, ভুরু কুঁচকে গেল। তারপর ঠান্ডা গলায় বলল, আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই। তার গ্লাসটা টেবিলের ওপর একটু ঠেলে দিয়ে শান্ত স্বরে বলল, দরকার আছে কি নেই সেটা আমি বুঝে নেব, আগে পানি খা। বেলা এবারও গ্লাস হাতে নিল না। ব্যাগ থেকে কলম বের করে বই খুলে বসলো। স্পষ্ট বোঝা যাচ্ছে সে আজ কথা বাড়াতে চায় না। কারণ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর খুব ধীরে চেয়ার টেনে বসলো। আচ্ছা শুরু কর। পড়া শুরু হলো, কিন্তু শুরু থেকেই বোঝা গেল বেলার মন একদমই নেই। সায়র একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে আর সে খাতায় অন্যদিকে লিখে ফেলছে। সায়র কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে বলল, এটা কি করছিস? বেলা চমকে খাতার দিকে তাকালো। কি? আমি এক জিনিস করতে দিলাম আর তুই আরেক জিনিস লিখলি কেন? বেলা ঠোঁট চেপে বলল, ভুল হয়ে গেছে। ভুল না, মন নেই। বেলা সঙ্গে সঙ্গে বলল, মন আছে। আছে? সায়রের ঠোঁটের কোণে খুব হালকা এক ধরনের হাসি ফুটে উঠল। তোর এই জেদটা না? বেলা মুখ গোমরা করে খাতার দিকে তাকিয়ে বলল, জেদ না? তাহলে? কিছু না। সায়র চেয়ারে হেলান দিয়ে বসলো। কিছুক্ষণ বেলার দিকে চুপচাপ তাকিয়ে থেকে বলল, সারাদিন ধরে মুখটা এমন গোমরা করে রেখেছিস কেন? বেলা খাতায় কলম চালাতে চালাতে বলে, আমার মুখ আমি যেমন খুশি তেমন রাখবো। রাখবি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই মুখ নিয়ে পড়তে বসলে সমস্যা আছে। বেলা এবার বিরক্ত হয়ে তাকালো, আপনি পড়া পড়ান। সায়র ভুরু তুলল, আমি তো সেটাই করছি, কিন্তু ছাত্রী যদি পড়ার বদলে রাগ পুষে বসে থাকে তাহলে আমার ভালো লাগে বল? বেলা তীক্ষ্ণ গলায় বলল, আমি রাগ করিনি। তাই নাকি? তাহলে আমার দিকে তাকাচ্ছিস না কেন? মুহূর্ত বেলা থেমে গেল, বুকের ভিতরটা ধক করে উঠলো। সে তাড়াতাড়ি মুখ নামিয়ে নিয়ে বলল, আপনার দিকে তাকিয়ে কথা বলতে হবে, এর কোনো নিয়ম আছে? সায়র বলল, নিয়ম নেই, তবু ইচ্ছে করে না তাকানোর চেষ্টা করছিস। বেলা বিরক্ত হয়ে বইয়ের পাতা উল্টালো। আপনি বেশি ভাবছেন। সায়র ধীরে বলল, তোকে নিয়ে। কথাটা এমন ভাবে বলল যেন এর মধ্যে আলাদা কিছু নেই, অথচ বেলার হাতের আঙুল কেমন শক্ত হয়ে গেল। সে কলমটা আরো জোরে চেপে ধরলো। আমাকে নিয়ে না ভাবলেও চলবে? না, চলবে না। বেলা আবার স্পষ্ট থমকে গেল। মুখ তুলে তাকাতেই দেখলো সায়রের মুখে স্বাভাবিক গম্ভীর ভাবই আছে, কিন্তু চোখ দুটোই কেমন অদ্ভুত মাদকতা, যেন খুব সাধারণ একটা কথার ভিতরেও অন্য কিছু লুকিয়ে আছে। বেলা তাড়াতাড়ি চোখ নামিয়ে বলল, আপনি আজকে খুব বিরক্তিকর আচরণ করছেন। সায়র মৃদু গলায় বলল, গতকাল থেকে তুই এমন আচরণ করছিস তাতে আমিও বিরক্ত হচ্ছি। বেলা এবার খাতাটা খুব জোরে উল্টে বলল, আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই। আছি। সায়র আর কিছু না বলে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর টেবিলের ওপর পড়ে থাকা একটা খুব ছোট হেয়ার ক্লিপ তুলে নিয়ে বলল, এটা লাগা। বেলা তাকিয়ে বলল, কেন? চুলগুলো বারবার চোখে পড়ছে। লিখতে গিয়ে বিরক্ত হচ্ছিস? হচ্ছি না। হচ্ছিস। বেলা হাত বাড়িয়ে ক্লিপটা নিয়ে টেবিলে রেখে দিল, লাগাবে না। সায়র ভুরু কুঁচকে তাকালো, আমার কথা শুনতে এত কষ্ট হয়? সব কথা শুনতে হবে নাকি? সব না, দরকারিগুলো শুনলেই হবে। বেলা এবার সোজা হয়ে বসলো। কি দরকারি? সায়র এবার একটু ঝুঁকে এসে খুব শান্ত গলায় বলল, তুই নিজের যত্ন নিতে জানিস না, তাই মাঝে মাঝে বলে দিতে হয়। বেলার বুকের ভিতরটা কেমন যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। এই লোকটা এত স্বাভাবিকভাবে কেন এমন সব কথা বলছে? যেন ওর খেয়াল রাখা, ওর দিকে নজর রাখা যেন এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। বেলা সঙ্গে সঙ্গে গলা শক্ত করে বলল, আমার যত্ন আমি নিজেই নিতে পারি।
সায়র তাকিয়ে রইল। পারিস? কথাটা ভিতরে গিয়ে এমন নরম খোঁচা দিল যে বেলার আরো রাগ লাগলো। হ্যাঁ পারি। সায়র খুব আস্তে মাথা নাড়লো। তাহলে বিকেল থেকে কিছু না খেয়ে বসে থাকতিস কেন? বেলা থমকে গেল। কে বলেছে আমি কিছু খাইনি? আমাকে বলে দিতে হয় না, তোর মুখ দেখলেই বুঝি। বেলা এবার সত্যি সত্যি আর উত্তর দিতে পারলো না। সে শুধু বিরক্ত মুখে খাতার দিকে তাকিয়ে রইল। সায়র গ্লাসটা আবারও তার দিকে এগিয়ে দিল। পানি খা। বেলা না করতে গিয়েও শেষমেশ গ্লাসটা হাতে নিল। এক চুমুক খেয়েই টেবিলের ওপর গ্লাসটা নামাতে সায়রের ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটি হাসি ফুটে উঠল। এই তো এতক্ষণ ধরে সেটাই বলছিলাম। বেলা চোখ রাঙালো। আপনি সবকিছু নিয়েই বাড়াবাড়ি করেন। সায়র একটুও দেরি না করে বলল, তোর ক্ষেত্রে করি।